শৈশবকাল থেকে আমাদেরকে যেসব মিথ্যা বলা হয়েছে তার একটি হলো পৃথিবী মেধা এবং বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। কিন্তু যখন আমরা বাস্তবতার দিকে তাকাই তখন দেখতে পাই যে ছোট কোম্পানি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত ক্ষমতার চাবিকাঠি সাধারণত তাদের হাতেই থাকে যারা মুখ ভরা বুলি আওড়ায় কিন্তু মেধা অত্যন্ত কম। আপনি কি মনে করেন এটা একটা কাকতালীয় ঘটনা? মোটেই না। দুঃখজনক বাস্তবতা হলো ক্ষমতার চেয়ারগুলো মোটেই বুদ্ধিমান মানুষদের জন্য সাজানো নয় এবং ইনসিডেন্টালি বুদ্ধিমান হওয়াটাই ক্ষমতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে শুনুন। নিকোলা ম্যাকিয়াভেলি এখন থেকে 500 বছর আগে একটি ভয়ঙ্কর গোপন রহস্য আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন যে বোকারা দৈবক্রমে শক্তিমান হয় না, বরং ক্ষমতায় আরোহণের ব্যবস্থাপনাটি এমন একটি সাজানো জাল যা তাদেরকে সেখানে পৌঁছে দেয়। প্রকৃতপক্ষে ক্ষমতার এই নির্মম খেলায় অজ্ঞতা বা ক্ষীণবুদ্ধি কোনো দুর্বলতা তো নয়ই, বরং এটি বিজয়ী হওয়ার জন্য একটি প্রতিযোগিতামূলক সুবিধাও বটে। ম্যাকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্সে লিখেছেন যে সবাই দেখে আপনি দেখতে কেমন, কিন্তু খুব কম লোকই বোঝে আপনি আসলে কে, আপনার সক্ষমতা কি। তিনি বলেন, বোকা লোকেরা নিজেদের শক্তিশালী হিসেবে জাহির করতে অনেক বেশি পারদর্শী। আজ আমরা ম্যাকিয়াভেলির সেই 5টি কারণ ব্যাখ্যা করব যেখানে তিনি দেখিয়েছেন কেন বোকা লোকেরা বিশ্ব শাসন করে। বোকারা যে শুধু 500 বছর আগেই বিশ্বকে শাসন করত তাই নয়, আজও আপনি আপনার চারপাশে তাকালে একই দৃশ্য দেখতে পাবেন। আপনাদের হতাশ করার জন্য নয়, আমি শুধু বাস্তবতার ব্যাপারে আপনাদের চোখ খুলে দিতে চাই, কারণ যখন আপনি বুঝতে পারবেন ক্ষমতায় আরোহণের ব্যবস্থাপনা কিভাবে বোকাদের প্রশ্রয় দিচ্ছে, তখন আপনি আর তাদের ফাঁদে পড়বেন না, অথবা অন্তত রাজনৈতিক ঘটনাগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আপনারা দেখছেন সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছি আমি আবু মারজান। চলুন প্রথমটি দিয়ে শুরু করা যাক। বোকারা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে কারণ তারা কোনো বিষয়ের জটিলতাগুলো একেবারেই বোঝে না। সত্যিটা হলো অজ্ঞ এবং অশিক্ষিত লোকেরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে কারণ তারা কোনো ঘটনার গভীরতা এবং জটিলতা একেবারেই দেখতে পায় না। উদাহরণ দিচ্ছি, আপনি যখন দেখবেন আপনার দিকে একটি বাঘ ধেয়ে আসছে, তখন আপনি বাঘকে চেনেন বলে তার হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু যে বাঘকে চেনে না সে বীর বাহাদুরের মতো বাঘের সামনে এগিয়ে যাবে। এখন সব বিপদ তো আর বাঘের মতো নয়, কোনো কোনো চ্যালেঞ্জ আসে সুবিধা নিয়ে। বুদ্ধিমানেরা রিস্ক নেয় না, তারা দূরে থাকে, আর বোকারা এগিয়ে যায়, চ্যালেঞ্জ গ্রহণ করে এবং জিতে যায়, ক্ষমতায় আরোহণ করে। বুদ্ধিমান লোকেরা সাবধানে শব্দ চয়ন করে কারণ তারা জানে যে প্রতিটি বিষয়েরই কয়েক ডজন লুকানো স্তর রয়েছে এবং দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ কোনটা নির্ভুল বা কোনটা সঠিক তার চেয়ে যার কনফিডেন্স বেশি তার প্রতি আকৃষ্ট হয়। আপনি সঠিক নাকি বেঠিক তা গুরুত্বপূর্ণ নয়, আপনি দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারছেন কিনা সেটাই মুখ্য। একজন বুদ্ধিমান ব্যক্তি সব দিক সাবধানে খতিয়ে দেখেন, কিন্তু একজন বোকা লোক টেবিলে সজোরে থাপ্পড় মেরে বলে দেয় যে উত্তরটা দিনের আলোর মতো পরিষ্কার, আমার সঙ্গে যে কেউ দ্বিমত পোষণ করবে সে আসলে কিছুই বোঝে না। এবং তখন আপনি লক্ষ্য করবেন যে এই তর্কগুলোতে ঠিক সেই ব্যক্তি জিতে যায় যে উচ্চস্বরে কথা বলে। সে সঠিক কথা বলেছে বলে নয়, বরং তার এই নিশ্চিত মনোভাব তার চারপাশের মানুষদের মনস্তাত্ত্বিকভাবে শান্তি ও নিরাপত্তার অনুভূতি দেয়। ম্যাকিয়াভেলি ফ্লোরেন্সে ঠিক এটাই দেখেছিলেন। যে রাজনীতিবিদরা উদ্ভূত পরিস্থিতিকে জটিল বলে স্বীকার করতেন তাদের দুর্বল বা ইচ্ছা শক্তিহীন বলে অপবাদ দেওয়া হতো, আর যারা দৃঢ় ও দ্রুত সমাধান দিত, হোক না সে সমাধান অত্যন্ত সরল বা সাদাসিধা, তারাই ক্ষমতা দখল করত। এর মনস্তাত্ত্বিক কারণ হলো আমাদের মস্তিষ্ক অত্যন্ত অলস, সে গঠনমূলক চিন্তা করতেই পছন্দ করে না। ধরুন এক ব্যক্তি জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে দুজন ডাক্তারের কাছে গেলেন। প্রথম ডাক্তার, যিনি অভিজ্ঞ, তিনি রোগীকে বললেন এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা 70%, কাজেই আপনার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। কিন্তু দ্বিতীয় ডাক্তার, যিনি কম অভিজ্ঞ এবং ব্যবসায়িক বুদ্ধিতে পারদর্শী, তিনি আপনার চোখে চোখ রেখে বলে দেবেন এই ওষুধটা খান, আপনি 100% সুস্থ হয়ে যাবেন। এটি কোনো রোগই নয়। যে রোগী তার জটিল রোগ নিয়ে খুব চিন্তিত তিনি সেই দ্বিতীয় ডাক্তারের প্রতি আকৃষ্ট হবেন যিনি গ্যারান্টি দিয়ে রোগ ভালো করার প্রতিশ্রুতি দেন। ম্যাকিয়াভেলি বলেন মানুষ সাধারণত বুদ্ধি খাটানোর চেয়ে চোখের দেখায় বেশি বিচার করে,
কারণ দেখাটা সবাই দেখতে পারে, কিন্তু গভীরভাবে বোঝাটা কেবল অল্প কয়েকজনের পক্ষেই সম্ভব। অর্থাৎ সবাই আপনার বাহ্যিক আত্মবিশ্বাস এবং উচ্চ কণ্ঠস্বর দেখতে ও বুঝতে পারে, কিন্তু আপনার প্রকৃত যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন করার সক্ষমতা রয়েছে কেবল অল্প কয়েকজনের। এবারে চলুন দ্বিতীয় কারণটি জানা যাক। যারা অতিমাত্রায় অনুগত ও চাটুকার, ক্ষমতায় তারাই আসতে পারে। বিশ্বের প্রতিটি ক্ষমতার কাঠামো, সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সাধারণ কেরানির চাকরি পর্যন্ত বিবেচনা করুন, দেখবেন সেখানে একটি অলিখিত নিয়ম রয়েছে। সবকিছু ঠিক যেমন আছে ঠিক সেভাবে রেখে দিতে হবে, পরিবর্তন কাম্য নয়। যে কোনো ব্যবস্থাপনা বড় পরিবর্তনকে ভয় পায় এবং যে কোনো অগ্রগতির চেয়ে নিজেদের অবস্থান ধরে রাখাকেই বেশি পছন্দ করে। এখন ব্যবস্থাপনায় বুদ্ধিমান লোকেরা সেই সব ইঞ্জিনিয়ারদের মতো যারা দেয়ালের বিপজ্জনক ফাটল দেখে এবং ক্রমাগত সবাইকে সতর্ক করতে থাকে, কিন্তু বোকা লোকেরা তাদের মতো যারা যে কোনো মূল্যে সেই ভেঙে পড়া ভবনের চেহারাটা রক্ষা করার জন্য শুধু সেই ফাটলগুলোর ওপর একটি সুন্দর ওয়ালপেপার ঝুলিয়ে দিতে চায়। ধরুন একটি প্রতিষ্ঠানে চাকরি করার জন্য দুজন চাকরি প্রার্থী রয়েছেন। প্রথম প্রার্থী একজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, যিনি সব কাজের ত্রুটিগুলো দেখতে পান, পুরনো ও অকার্যকর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এবং সম্মানের সাথে অফিসের বসকেও চ্যালেঞ্জ করেন। অন্যদিকে দ্বিতীয় প্রার্থী কোনো প্রশ্নই করেন না, তিনি শুধু আদেশ পালন করেন এবং অন্ধভাবে বসের কথা মানেন ও কখনো কোনো সমস্যা তৈরি করেন না। আচ্ছা বলুন তো, যে বস সমালোচনা শুনতে এবং বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করতে আগ্রহী নন, তিনি চাকরি দেওয়ার জন্য কাকে বেছে নেবেন? নিশ্চিতভাবে দ্বিতীয় জনকে। প্রথম প্রার্থী এই অফিসের জন্য বিপজ্জনক, কারণ দেওয়াল যে ক্ষতিগ্রস্ত সেটি স্বীকার করতে হলে অতীতের ভুল মেনে নিতে হয়, এবং এই স্বীকারোক্তি সেই ত্রুটিপূর্ণ দেওয়াল যারা তৈরি করেছে তাদের স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এমন অফিসে বুদ্ধিমান লোকেরা প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন। বলা হয় তারা টিমওয়ার্ক বোঝেন না, বরং অপরের ত্রুটি ধরার কাজে বেশি ব্যস্ত। এর পরিবর্তে বোকারা ক্ষমতাধর হয়, কারণ তারা কখনো বসকে প্রশ্ন করে না, অফিসের কোনো ত্রুটি খুঁজে পায় না এবং বিদ্যমান ক্ষমতা ও কাঠামোর জন্যেও তারা কোনো হুমকি নয়। ম্যাকিয়াভেলি ফ্লোরেন্সে এই মর্মান্তিক ঘটনাটি বহুবার নিজের চোখে ঘটতে দেখেছেন। তিনি দেখেছেন কিভাবে প্রতিভাবান পরামর্শদাতারা যারা সাহসের সঙ্গে সমস্যাগুলো তুলে ধরতেন, তাদের হয় নির্বাসিত করা হতো অথবা মৃত্যুদণ্ড দেওয়া হতো, কিন্তু বোকা এবং তোষামোদকারীরা যারা কেবল চাটুকারিতা করার কৌশল জানত, তারা ক্রমেই প্রভাবশালী ও ক্ষমতাধর হয়ে যেত এবং ধন সম্পদে ফুলে ফেঁপে উঠত। ক্ষমতার খেলায় এটি একটি নিষ্ঠুর বাছাই প্রক্রিয়া। ক্ষমতায় আসার জন্য আপনাকে একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ভাঙতে হবে না, বরং তা করার সবচেয়ে সহজ উপায় হলো আপনি এতটাই বোকা হয়ে থাকবেন যেন আপনি বুঝতেই পারেন না সমস্যাটা কোথায়। বোকা লোকেরা ঠিক তাদের বোকামির কারণেই ক্ষমতায় আরোহণ করে, কারণ ব্যবস্থাপনার প্রয়োজন অনুগত সেবক, বুদ্ধিমান সংস্কারক নয়। বোকা লোকদের ক্ষমতায় আসার তৃতীয় কারণটি হলো তারা অযোগ্য নেতা। তারা কখনো চায় না যোগ্য লোকেরা ক্ষমতার চারপাশে থাকুক। আসুন গণতন্ত্রের একটি কঠোর সত্য মেনে নেই। অনেক ক্ষেত্রে নির্বোধ লোকেরা যাতে ক্ষমতায় থাকে তা নিশ্চিত করার জন্য সাধারণ নির্বাচনই সবচেয়ে কার্যকর হাতিয়ার। কেন? কারণ নির্বাচন অজ্ঞ মানুষের এক বিশাল জনগোষ্ঠীকে সিদ্ধান্ত নিতে দেয় যে কে ক্ষমতায় আসবে, এবং অনেক সময় তারা অজান্তেই এমন কাউকে নির্বাচিত করে যে তাদের মতোই নির্বোধ। কিন্তু আসল বিপর্যয় শুরু হয় তখন যখন এই নির্বাচিত নির্বোধ ব্যক্তি ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনায় তার টিম নির্বাচন করে। ম্যাকিয়াভেলি 500 বছর আগে জঙ্গলের আইন লিখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, একজন শাসকের বুদ্ধিমত্তা পরিমাপ করার প্রথম এবং সেরা উপায় হলো তার চারপাশের লোকদের দিকে তাকানো। দুর্বল শাসকরা সবসময় তাদের চেয়ে দুর্বল লোকদের বেছে নেয় যাতে তারা কখনো হুমকির সম্মুখীন না হয়। মনস্তাত্ত্বিকভাবে যখন একজন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে তখন সে জানে যে সে এই পদে থাকার যোগ্য নয়, তাই অন্যদের নিয়োগ করার সময় সে দোটানায় পড়ে যায়। তাকে হয় তার চেয়ে বুদ্ধিমান কাউকে নিয়োগ দিতে হবে, সেক্ষেত্রে ওই বুদ্ধিমান ব্যক্তির হাতে তার অপমানিত ও লজ্জিত হওয়ার আশঙ্কা থাকবে, অথবা তার চেয়ে দুর্বল ও নির্বোধ কাউকে নিয়োগ দেবে যাতে সে সবসময় টেবিলের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই পরিস্থিতিতে তারা দ্বিতীয় পন্থাটিকেই বেছে নেয়। স্টিভ জবস বলেন যে প্রথম শ্রেণীর লোকেরা সবসময় প্রথম শ্রেণীর লোকদেরই নিয়োগ দেয়, কিন্তু দ্বিতীয় শ্রেণীর লোকেরা প্রথম শ্রেণীর লোকদের নিয়োগ দেয় না, তারা বরং তৃতীয়, চতুর্থ এবং তার চেয়েও নিম্ন শ্রেণীর লোকদের খোঁজে। একটি উদাহরণ দিচ্ছি। ধরুন 100 স্কোর প্রাপ্ত একজন বস তার ডেপুটি হিসেবে 95 স্কোরের একজনকে নিয়োগ দিল। এরপর সেই ডেপুটি তার নিরাপত্তা ও পদ বজায় রাখার জন্য 90 স্কোরের একজন সহকারী নিয়োগ দিল।
সেই সহকারী আবার 85 স্কোরের একজন ব্যবস্থাপক নিয়োগ করে এবং এভাবেই চলতে থাকে। এর ফল হলো কয়েক বছর পর পুরো প্রতিষ্ঠানের যোগ্যতা ও দক্ষতার স্তর তীব্রভাবে হ্রাস পায়। যখন একদল অযোগ্য লোক একত্রিত হয় তখন তারা একে অপরকে মিথ্যা আত্মবিশ্বাসে বিশ্বাসী করে তোলে, কারণ তারা নিজেরাই বোঝে না যে তারা কতটা কম বোঝে। ইতিহাসের বড় বড় বিপর্যয়গুলোর দিকে তাকান। আপনি কি কথা চিন্তা করে অবাক হন না যে কেন টাইটানিকের প্রকৌশলীরা তাদের নির্বোধ আত্মবিশ্বাসের কারণে জাহাজটিতে যথেষ্ট লাইফ বোট তৈরি করে রাখেনি? কারণ তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে সেগুলোর কোনো প্রয়োজনই মনে করেননি। তারা ভেবেছেন টাইটানিক কোনোদিন ডুববে না। অথবা সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতারা যখন তাদের অধ্যত্ব ও আত্মবিশ্বাস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সভা সমাবেশে বক্তৃতা করে কাটাতেন, তখন তাদের শাসন ব্যবস্থাটি ভেতর থেকে পুরোপুরি পচে গিয়েছিল এবং একদিন রাতারাতি ভেঙে পড়ে। নির্বোধ লোকের ক্ষমতায় আরোহণের চতুর্থ কারণটি হল ক্ষমতার লড়াইয়ে নৈতিক বিচার বিবেচনা বুদ্ধিমান মানুষের হাত পা বেঁধে রাখে। ম্যাকিয়াভেলির একটি অত্যন্ত তিক্ত কিন্তু সত্য উক্তি রয়েছে, যে নেতা নিজের পথ ধরে রাখতে চান তাকে অবশ্যই শিখতে হবে কিভাবে ভালো না হতে হয়। এই উক্তির মাধ্যমে তিনি নির্মম ও নিঃসঙ্গ দার্শনিক উপাধি অর্জন করেছিলেন। কিন্তু আসুন আমরা ন্যায়সঙ্গতভাবে তার কথাটি বিচার করি। তার আচরণ অনৈতিক ছিল না। তিনি একজন জ্ঞানী বিশেষজ্ঞের মতো ক্ষমতার খেলায় অজ্ঞ ও অনৈতিক মানুষদের প্রতিযোগিতার বর্ণনা দিচ্ছিলেন। আসল কথা হলো নৈতিক বিবেচনা বুদ্ধিমান মানুষের হাত পা বেঁধে রাখে। বুদ্ধিমত্তার সঙ্গে সাধারণত জটিল নৈতিক যুক্তিবোধ থাকে। একজন বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করেন, আমি এটা করলে তার পরিণতি কি হবে, কেউ আমার সাথে একই কাজ করলে আমার কেমন লাগবে। কিন্তু যারা নৈতিক জটিলতার মধ্যে জড়িত নন তারা এমন সব কুৎসিত কৌশল অর্জন করেন যা একজন চরিত্রবান ব্যক্তি ভাবতেও লজ্জা পান। যে কোনো প্রতিযোগিতায় যে ব্যক্তি চিটিং করে জিততে চায় সে সবসময় কয়েক ধাপ এগিয়ে থাকে। তারা মানুষের চোখে চোখ রেখে অবলীলায় মিথ্যা বলতে পারে, কুৎসিততম অপবাদ দিয়ে তাদের প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারে, সমাজের কুসংস্কার ও অজ্ঞতাকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে এবং হাসি মুখে অন্যদের কৃতকর্মের ক্রেডিট নিজের নামে লিখিয়ে নিতে পারে, এবং তাও বিবেকের বিন্দুমাত্র দংশন ছাড়াই। ম্যাকিয়াভেলি ইতালিতে দেখেছিলেন যে নৈতিক গুণাবলী সম্পন্ন ও জনগণের প্রতি সহানুভূতিশীল নেতাদের হত্যা বা ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু অনৈতিক ও দুষ্ট নেতারা বছরের পর বছর ক্ষমতায় থেকেছে। এবারে শেষ কারণটি বলবো। অযোগ্য নেতারা ক্রমাগত সংকট তৈরি করে যাতে কেউ তাদের অযোগ্যতা ধরতে না পারে। তিক্ত বাস্তবতা হচ্ছে যে কোনো সংঘাত, সংঘর্ষ ও গণ্ডগোল সবসময় বোকাদের পক্ষেই যায়। যখন একটি ব্যবস্থা মসৃণ ও স্থিতিশীলভাবে কাজ করে তখন যে কোনো মানুষের যোগ্যতা এবং তাদের কাজের ফলাফল ও কার্যকলাপ সহজেই মূল্যায়ন করা যায়। কিন্তু সংকটের সময় কি হয়? ঝড়ের কেন্দ্রে সবাই বেঁচে থাকার জন্য এতটাই ব্যস্ত থাকে যে কে তাকে এই ঝড়ের মধ্যে ফেলে দিয়েছে তা জিজ্ঞাসা করার সময় কারো থাকে না। এ কারণেই ক্ষমতার শীর্ষে থাকা বোকা লোকেরা সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং তারা সাধারণত ইচ্ছাকৃতভাবে তা করে না। তাদের অযোগ্যতা স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি করে এবং সেই সমস্যাগুলো বিশৃঙ্খলায় পরিণত হয়, আর সেই বিশৃঙ্খলা তাদেরকে ইস্পাতের ঢালের মতো রক্ষা করে। মনে রাখবেন, এই পৃথিবীতে ক্ষমতার চেয়ার সবসময় ভদ্র ও নীতিবান মানুষদের জন্য অপেক্ষা করে না, কিন্তু যখন আপনি এই নির্মম কার্যপ্রণালী বুঝতে পারবেন তখন আপনি হয়তো আর এই ব্যবস্থাগুলোর খেলনা হয়ে থাকবেন না। বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেওয়ার পালা। যাওয়ার আগে বলে রাখছি, নিশ্চয়ই আপনিও কর্মক্ষেত্রে এবং সমাজে এমন পরিচালক ও বসদের সম্মুখীন হয়েছেন যারা ন্যূনতম যোগ্যতা নিয়েই সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। এগুলোর মাধ্যমে আপনার কি ক্ষতি হয়েছে? এই 5টি বিষয়ের মধ্যে কোনটি আপনি বাস্তব জীবনে সবচেয়ে বেশি অনুভব করেছেন তা কমেন্টে লিখে জানান। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।